খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ আর আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে, আর সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠে। আর সঙ্গে আছে আমি শরীফ রওশন। শুরুতেই এক নজরে দেখে নেব ক্রীড়াঙ্গনের সব গুরুত্বপূর্ণ খবরাখবর। নারীদের যৌন হয়রানির প্রতিরোধের অভিযোগে এনএসসির নির্দেশনা অমান্য দেশের ফেডারেশনগুলোর। বেশিরভাগ ফেডারেশনই করেনি তদন্ত কমিটি গঠন। ক্রীড়া পরিষদ এক সপ্তাহ সময় বেঁধে দিলেও সুইমিং, ভলিবল, হকি, অ্যাথলেটিক্স সহ মাত্র 7 ফেডারেশন জমা দিয়েছে পূর্ণাঙ্গ কমিটির নাম। ফেডারেশনগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক কবি নজরুল ইসলাম। এদিকে এনএসসির পাঠানো চিঠি পায়নি বলে দাবি শুটিং ফেডারেশনের সাধারণ সম্পাদকের। এবং আগের 2 বিশ্বকাপ বাছাই পর্বে প্লে অফে আটকে যাওয়া ইতালির সামনে এবার কঠিন চ্যালেঞ্জ। ইউরোপ অঞ্চলের বাছাইয়ে প্লে অফ পর্বের প্রথম ধাপে ইতালির প্রতিপক্ষ নর্দার্ন আয়ারল্যান্ড, দ্বিতীয় সেমিতে ওয়েলস এবং বসনিয়া হার্জেগোভিনার লড়াই। এই 2 সেমিফাইনালের জয়ী দল লড়বে ফাইনালে, আর বিজয়ী দলই পাবে সরাসরি বিশ্বকাপের টিকিট। সুইজারল্যান্ডের জুরিকে এবারের ড্র নির্ধারিত হয় এই লাইন আপ। দর্শক, স্বাগত জানাচ্ছি এখন মাঠের আজকের আয়োজন। আজ আমাদের সাথে অতিথি হিসেবে আলোচনার জন্য যুক্ত হচ্ছেন স্টুডিওতে বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার মিশরাত জাহান মৌসুমী। বাংলাদেশ ফুটবলার সহ বাকি ফেডারেশনগুলোর নারীরা আসলে কতটুকু নিরাপদ, বা তাদের নিরাপত্তা নিশ্চিতে ফেডারেশনগুলো আসলে এনএসসির যে পথ চলা বা যেভাবে আসলে চালানো হচ্ছে সেটা আসলে কতটুকু তারা তাদের জন্য পথটাকে মসৃণ করতে পারছে, এ নিয়ে আজকে আলোচনার জন্য আমাদের সাথে যুক্ত হয়েছেন সাবেক ফুটবলার মিশরাত জাহান মৌসুমী। মৌসুমী, আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকের সকালটা আসলে আপনার কেমন হয়েছে? যদি বলি যে এটা ভয়াবহ ভূমিকম্পে আমরা আসলে সবাই কেঁপে গিয়েছি, পুরো বাংলাদেশ কেঁপে গিয়েছে। এই ভূমিকম্পের অভিজ্ঞতা তো আপনার বিগত সময় হয়েছে। আমি যতদূর জানি যে নেপালে 2015 সালের সময় আপনারা একটা রিজিওনাল চ্যাম্পিয়নশিপ খেলতে গিয়েছিলেন, সেই সময়টার অভিজ্ঞতা একটু যদি জানতে চাই। শুরুতে আজকের দিনের অভিজ্ঞতাটা যদি একটু জানি। অ্যাকচুয়ালি ভূমিকম্প মানেই আমার কাছে বিশাল একটা আতঙ্কের ব্যাপার, কারণ হচ্ছে 2015 সালে আমি যে ভূমিকম্প ফেস করছি আমার লাইফে, এটা হচ্ছে সবচেয়ে বড় ভূমিকম্প ছিল এবং আমি অনেক বেশি ভয় পাইছি সেখানে। আজকে সকালে একটা ভালো একটা মুড নিয়ে ঘুম থেকে উঠছিলাম, কিন্তু বুঝতে পারি নাই যে এরকম একটা আবার আতঙ্কের সকাল হবে এটা। তো ফ্রেশ হয়ে নাস্তা করে আমি এখানে আসার জন্যই রেডি হতে যাচ্ছিলাম, তখনই হচ্ছে হঠাৎ দেখি যে আমার আলমারিটা কাঁপতেছে, রুমটা কাঁপতেছে। দেন হচ্ছে আমার আর বুঝতে দেরি হয়নি যে এটা ভূমিকম্প হতে যাচ্ছে। তারপরে আস্তে আস্তে এটা নেপালের মতো বাড়তে স্টার্ট করলো। তখন তো পুরা মানে আমার হাত পা এমন কাঁপতেছিল, আমি যে মাটির উপর দাঁড়াইতে পারতেছিলাম না। সো অনেক বেশি ভয় পাইছি, কারণ ভূমিকম্প জিনিসটা আমার কাছে অ্যাকচুয়ালি অনেক আতঙ্কের জিনিস। তো আজকে সকালটা যেইভাবে শুরু হবে এটা তো চিন্তাই করি নাই। আলহামদুলিল্লাহ, শুধু আপনার জন্য না, দেশের সব মানুষের জন্য আসলে আতঙ্ক। আমরা শুনছিলাম যে আরমানি টলা সহ দেশের বিভিন্ন স্থানে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে ভবনগুলো, আহতও হয়েছেন বেশ কয়েকজন। নেপালের কথা বলছিলাম যে 2015 সালে যখন নেপালে ভূমিকম্প হয়েছিল তখন 8.1 মাত্রার ভূমিকম্প হয়েছিল সেখানে, আর আজ 5.7 মাত্রা, যেভাবে কেঁপে গিয়েছিল। তার মানে 8.1 মাত্রা তো বিশাল একটা মানে পরিমাপ বলা যায়। সেই ক্ষেত্রে ওই কম্পনটা আপনাদের কাছে, তখন আপনারা নারী দল ছিলেন, ফুটবল দল, রিজিওনাল চ্যাম্পিয়নশিপ খেলতে, সেই সময়টার অভিজ্ঞতা যদি একটু শুনতে চাই। অ্যাকচুয়ালি ওই দিনটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা দিন ছিল, কারণ হচ্ছে আন্ডার 14-এ আমাদের ফাইনাল ম্যাচ হওয়ার কথা ছিল সেই দিন। সো আমরা প্রেস কনফারেন্স রুমেই ছিলাম, যে আমরা টিম মিটিং করতেছিলাম মাঠে যাওয়ার আগে। সো বুঝতে পারি নাই যে এরকম একটা দিন আল্লাহ আমাদেরকে দেখাবে। সো আলহামদুলিল্লাহ যে আমরা বেঁচে আছি, সবাই সুস্থ আছি,
সেই দিনের দিনটা অ্যাকচুয়ালি আমি মনেই করতে চাই না। এটা আমি এত বেশি ভয় পাইছি, এত বেশি আতঙ্কের ছিল। তো এরপরে ছোটোখাটো যতই ভূমিকম্প হোক, অ্যাকচুয়ালি আমার ভূমিকম্প হইলেই কেমন জানি হাত পা ঠান্ডা হয়ে যায়, কাঁপে, আমি মাটিতে দাঁড়াইতে পারি না। খুবই ভয়ানক একটা দিন ছিল। মানে তখন তো আপনাদের কোনো ম্যাচ ছিল না, ভারত এবং ইরাকের সম্ভবত ম্যাচ ছিল সেই মুহূর্তে। সেই ম্যাচটাও কি আসলে বন্ধ করে দেওয়া হয়েছে গেলে, এবং তৎক্ষণাৎ তো আপনাদের ফেরার সুযোগও ছিল না দেশে? কতদিন পর ফিরলেন বা কি অবস্থা ছিল তখন? হ্যাঁ, ভারত আর হচ্ছে ইরান থার্ড পজিশনে খেলার জন্য ওরা অলরেডি মাঠে চলে গেছে। আর আমরা হচ্ছে প্রিপেয়ার্ড হচ্ছিলাম, আমরা টিম মিটিং রুমে ছিলাম। তো ওই ভূমিকম্পর কারণে আসলে সঙ্গে সঙ্গে স্টেডিয়ামটা একদম ভেঙে পড়ে গেছিল পুরাটাই, একটু বাকি ছিল না ভাঙার, পুরো স্টেডিয়াম ভেঙে পড়ে গেছে। পাহাড়ের উপরে স্টেডিয়ামগুলো, কাঠমান্ডুতে স্টেডিয়ামটা পুরো একদম ভেঙে চুরে গেছে। তারপর হচ্ছে আমাদের খেলাটা তখনই স্থগিত করা হয়েছে এবং ওরা চাচ্ছিল, আমরা তো অবাক হচ্ছিলাম যে নেপালের যে প্লেয়াররা আমরা একসঙ্গেই ছিলাম, যখন আমরা ভূমিকম্পর পরে জুম খেতে চলে গেলাম, যে বিল্ডিং ভেঙে পড়ছে এখানে থাকা সেফ না, আমরা একটা সেফ জোনে যাই এবং সেখানে গিয়ে আমরা স্টে করি। বাট ওরা তখনও প্রিপেয়ার্ড হচ্ছিল যে ওরা ফাইনাল ম্যাচ খেলবে, ওরা মেন্টালি এত স্ট্রং ছিল। বাট আমরা হচ্ছে এরকম ভূমিকম্পের আগে কখনো ফেস করিনি। আমরা প্রথম কাঁপুনিতেই অনেক ভয় পাইছি এবং আমাদের কোচ গোলাম রব্বানী ছোটন স্যার উনি বলছে যে আমার মেয়েরা এখন খেলতে পারবে না। মৌসুমী, আপনি তো ক্লাবে বা এখন ক্যাম্পে থাকেন না, সেই 2022 সাল থেকে ক্যাম্প থেকে বের হয়ে এসেছেন। এখন তো অনূর্ধ্ব 14 দল, ছোট যারা আছেন জুনিয়ররা তারা আছেন বেশ কয়েকজন, আর বাকি যারা আছেন কেপিজেডে আছেন, তাদের নিজস্ব আসলে ক্যাম্প চালাচ্ছে অনুশীলনের জন্য। কারোর সাথে কি কথা হয়েছে কিনা, তাদের কি অবস্থা, বা মানসিকভাবেও তো অনেকে আসলে বিপর্যস্ত হয়ে পড়ে এই ঘটনার পর, আপনি যেমনটা বলছিলেন, কারোর সাথে কি কথা হয়েছে আপনার সকালের পর? আজকে আমার অ্যাকচুয়ালি কারোর সঙ্গে কোনো প্লেয়ারের সঙ্গে সেভাবে কথা হয়নি। আমি এটা ভূমিকম্প পরপরই আমার আব্বু আম্মুকে ফোন করেছি, কারণ আমি অনেক বেশি ভয় পাইছিলাম, ভাবছিলাম তাদের সঙ্গে কথা বলে আমার একটু ভালো ফিল হবে। বেসিক্যালি আমার আজকে প্লেয়ারদের সঙ্গে কথা হয়নি, বাট হইলেও আমি মনে করি যে তারা অনেক বেশি ভয় পাবে, কারণ হচ্ছে সানজিদা, কৃষ্ণা, সিরাজ জাহান, স্বপ্না, আমরা মনিকা চাকমা, আমরা সবাই ওই ভূমিকম্পে ছিলাম। এরপরই বাংলাদেশে আসার পরে আরেকটা ভূমিকম্প হয়েছিল, যেখানে আমরা অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম এবং শাউট করতেছিলাম, কান্নাকাটি করতেছিলাম। আজকেরটাও 5.7, সো ভালো বড় হয়েছে, অবশ্যই বড় নিশ্চয়ই। এই যে ভয় আতঙ্ক, এগুলো কাটানোর জন্য আসলে সাধারণ মানুষের থেকে প্লেয়ারদের নিশ্চয়ই আরো একটু বেশি চর্চার মধ্যে বা একটু পর্যবেক্ষণের মধ্যে থাকতে হয়। সেই পর্যবেক্ষণ বা ট্রিটমেন্ট যেটা আমরা বলি, বাংলাদেশ ফুটবল দলে কি সেটা এখনো আছে? বিগত সময়ে ছিল না, আমরা দেখেছি কোনো ডাক্তার ছিল না, যেটা অন্য ফেডারেশন বা ক্রিকেট, বিশেষ করে ক্রিকেটে যেভাবে আসলে ট্রিটমেন্টটা দেয়া হয় এরকম বিপর্যয়ের পর, সেই ট্রিটমেন্টটা কি আপনারা কখনো পেয়েছেন? ক্রিকেটের সঙ্গে ফুটবলের তুলনা করব না, অবভিয়াসলি অনেক পিছিয়ে আমরা, কারণ হচ্ছে ওদেরকে যেভাবে ট্রিট করা হয়, ওদের অর্গানাইজ যেরকম অনেক গোছালো, আমাদের অত বেশি না। বাট হ্যাঁ, যে আমি তো অনেক একদম স্টার্টিং থেকে না থাকলেও যে সময় থেকে থাকছি ফুটবলের অনেক আগে থেকেই, 2014 সাল বলতে পারেন, 2013 সালে মনে হয় আপনার ক্যাম্পে যুক্ত হয়েছিলেন। তো তখনকার তুলনায় এখন অনেকটা চেঞ্জ আসছে অবভিয়াসলি অনেক জায়গাতেই। সো হ্যাঁ, যে ক্রিকেটের মতো না, বাট ওই জায়গাটা চেঞ্জ হয়েছে আগে থেকে, এখন বেটার আছে। তারপর আসলে চেঞ্জটা কি আসলে মানে চোখে পড়ার মতো কিনা? দেখা যায় যে ফিজিও হয়তো বা কাজ করছেন, তবে সার্বক্ষণিকভাবে আমরা দেখে থাকি ফুটবল দলের সাথে একজন ডাক্তার কিন্তু নিয়োগ দিয়েছে। সেই ডাক্তার কিন্তু আমাদের চোখে পড়েনি নারী ফুটবল দলের সাথে, বিশেষ করে যখন এশিয়ান কাপ বাছাই পর্বে ম্যাচে খেলতে গিয়েছিল তখন আমাদের নজরে আসেনি। এই পরিবর্তনটা আসলে হওয়া দরকার কিনা এখন বাংলাদেশ ফুটবল দলে? অনেক বেশি হওয়া দরকার, কারণ হচ্ছে প্লেয়াররা কে কখন ইনজুর হবে, তারপরে মানসিক বিপর্যয় আসতেই থাকবে। সো এখান থেকে বের হওয়ার জন্য আমার মনে হয় অবশ্যই এগুলাতে ফোকাস করা উচিত, অবশ্যই আরো লোক এখানে যোগ করা উচিত, ডক্টর, অবভিয়াসলি এটা নিড। খেলোয়াড়দের মানসিক বিপর্যয় থেকে যদি একটু আসি, যারা আসলে যেখানে থাকেন আবাসস্থল, এই ভূমিকম্পে আমরা যেখানে আছি স্টুডিওতে, এটা 14 তলা 15 তলা, এই 14 তলা পুরো নাড়িয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে বাফুফের যে ভবনটা আছে বা আমাদের ফেডারেশনগুলোর যে ভবন বা ক্লাবগুলোর যে ভবনগুলো আছে, যেখানে প্লেয়াররা থাকেন বেশ গিজিবিজি অবস্থায়, হিঞ্জি অবস্থায় থাকেন, সেই জায়গায় গিঞ্জি অবস্থা থেকে প্লেয়ারদের সুরক্ষা বা এই যে 4 তলা ভবনের তারা থাকেন, সেই জায়গাতে আসলে কতটুকু নিরাপত্তা তারা আসলে ফিল করে? আপনিও তো ওই ভবনে ছিলেন, ক্যাম্পে ছিলেন।
অ্যাকচুয়ালি ওই জায়গাটা আমাদের জন্য নিরাপদ না, কারণ হচ্ছে এইরকম ভূমিকম্প যদি হয় নেপালের মতো, তাহলে আশেপাশে যত বড় বড় বিল্ডিং আছে সব ওটার উপর পড়ে যাবে। সো ভূমিকম্পের জন্য অবভিয়াসলি ফেডারেশন সেফ জোন না। আর হচ্ছে ক্যাম্পের জন্য বলবো, আমি যত কান্ট্রিতে গেছি খেলছি সেখানকার পরিবেশ দেখেছি, বিশেষ করে আমার কোরিয়া, জাপান, চায়নার অভিজ্ঞতা তো বলে যে এরকম মানে ন্যাশনাল টিমের জন্য এরকম পরিবেশ আমার কাছে ঠিক লাগেনি। কারণ হচ্ছে এটা একটা বন্দি জেলখানার মতো ঘর। সেফটির জন্য ঠিক আছে গার্লসদের ওখানে, আমি মনে করি যে আচ্ছা এই ব্যাপারে আমি আপনার সঙ্গে পরে কথা বলবো। বাট হ্যাঁ, অ্যাকচুয়ালি ওটা পরিবেশ না, ওইভাবে বদ্ধ থেকে প্লেয়িং লাইফটা অ্যাকচুয়ালি লিড করা কঠিন। মানে শুধু তো আসলে বাফুফের এই ভবন না, দেখা যায় যে দেশের অনেক ক্লাব আছে, হ্যাঁ, যেখানে ফুটবলাররা থাকেন, অনেক ফেডারেশন আছে। শুধু বসুন্ধরা কিংসের যদি বলি ক্যাম্প ছাড়া আসলে দেশের অন্য ফেডারেশনগুলো যেগুলো আছে বা ক্লাব আছে, সেগুলো আসলে কতটুকু আপনার কাছে মনে হয় যে নিরাপদ আছে? বিশেষ করে ওয়ারি ক্লাব বা ব্রাদার্স ইউনিয়ন, মানে আশেপাশে যারা আসলে একেবারেই স্পন্সরশিপের জন্য দোহাই দিয়ে আসলে ফুটবলারদের স্বাস্থ্য রক্ষাটাও সেভাবে মেনটেন করতে পারে না। অ্যাকচুয়ালি আমি বলবো যে বাংলাদেশের মানুষ এবং যারা খেলছে ফুটবল প্রেমী, অনেক বেশি ফুটবল প্রেমী দেখেই তারা এত কিছুর শিকার হয়েও খেলতেছে। অ্যাকচুয়ালি এই ফ্যাসিলিটিস এনাফ না ফুটবলের জন্য, অবভিয়াসলি না। এবং আমি মনে করি যে কোনো ইভেন্টের জন্যই না, স্পোর্টসের জন্য ফ্যাসিলিটিস অন্যরকম হওয়া উচিত, যেটা অ্যাকচুয়ালি পর্যাপ্ত পরিমাণ আমাদের দেশে নাই। মানে ফিফার তো একটা রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী আসলে থাকতে হয়, সেটা আসলে ন্যূনতম আমাদের ক্লাবগুলো ফলো করে কিনা? 0 ফলো করে না আই থিঙ্ক। মানে আপনি তো বিগত সময়ে ক্লাবগুলোতে খেলে এসেছেন, বসুন্ধরা কিংসে খেলেছেন, তারা ফলো করেছে কিনা? নাকি নামেই হচ্ছে তাদের ঢাকঢোল পিটানো? না না, আমি যেটা বলবো যে আমি অ্যাকচুয়ালি ক্লাব লিগই খেলছি 3 ইয়ার্সে আমি বসুন্ধরা কিংসেই খেলছি। অন্য ক্লাবগুলোতে আমি যেহেতু থাকি নাই জানি না, বাট আমার কলিগদের কাছ থেকে যতটা শুনেছি যে সেখান থেকে আমার অভিজ্ঞতা যে সেটা তো এনাফ না, বাট বসুন্ধরা কিংস ট্রাই করে তাদের সর্বোচ্চ দেওয়ার। বাংলাদেশের সব ক্লাবের থেকে তারা চেষ্টা করেছে যে ফ্যাসিলিটিসের দিক থেকে প্লেয়ারদেরকে ঠিক রাখার জন্য। মিশরাত জাহান মৌসুমী, আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে আপনাকে এখানে একটু থামাতে হচ্ছে, দর্শক নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি। ফিরছি একটু পরেই, সাথেই থাকুন। দর্শক, কথা হচ্ছিল জাতীয় দলের সাবেক ফুটবলার মিশরাত জাহান মৌসুমী। আপনার সাথে কথা বলছিলাম যে আসলে ক্লাবগুলো আসলে যখন যথেষ্ট পরিমাণে ফুটবলারদের সেভাবে আসলে সুবিধা দিয়ে থাকতে পারে না, বা দেখা যায় যে আসলে নারী ফুটবলাররা শুধু নয়, অন্য অ্যাথলেটরাও আসলে অর্থের বিনিময়ে মানে খেলে থাকেন, কারণ তারা খুব কম সময় পান নিজেদেরকে এস্টাবলিশ করার জন্য। সেই ক্ষেত্রে আসলে বসুন্ধরা কিংস তো বলা হয় জয়েন্ট একটা ক্লাব, দেশের ঐতিহ্যবাহী ক্লাব। ঢাকা মোহামেডান আছে, আবাহনী আছে, ধানমন্ডি স্পোর্টস ক্লাব আছে। তাদের সমাপেক্ষ বা মানে তাদের আসলে সমান সমান যদি বলি যে আসলে ওই ট্রিটমেন্টটা কি নারী ফুটবলাররা পেয়ে থাকে কিনা? আপনার মানে বলছিলেন যে আসলে চেষ্টা করে বসুন্ধরা কিংস, সেই চেষ্টাটা আসলে কি যথেষ্ট কিনা? একটা জিনিস হচ্ছে, যখনই দেখবেন যে ছেলেদের তুলনায় যখন মানে ছেলেদের জায়গা থেকে মেয়েদেরকে যখন তুলনা করবেন, তখন অ্যাকচুয়ালি জিনিসটা হিউজ ডিফারেন্স চোখে পড়ে। সেই জায়গা থেকে বলবো যে অবভিয়াসলি সমান না, এটা থেকেও আরও এনাফ না, এটার উপর আরও কাজ করা উচিত। মেয়েদের ফ্যাসিলিটিসের দিকটা আরও খেয়াল করা উচিত। সো কম, এটা এখানে আরও বাড়ানো উচিত। আপনি তো 2013 সালে বাফুফের ক্যাম্পে ঢুকেছিলেন, এরপর অনূর্ধ্ব 14, 16, 17 খেলেছিলেন এবং জাতীয় দলে এরপরে আপনার আসলে সুযোগটা এসেছিল। এই যে একটু একটু করে নিজেকে গড়ে তোলা, তারপর 2022 সালে, খুব বেশি সময় না, 2013 থেকে 2022 সালটা বসুন্ধরা কিংসও খেলেছেন মাঝে। সবকিছু মিলে আসলে এত দ্রুত সময় জাতীয় দল থেকে চলে যাওয়া বা নিজেকে সরিয়ে নেওয়া, এইটা আসলে আপনার কাছে আসলে ব্যর্থতা মনে হয় কিনা? আপনার ব্যর্থতা নাকি যারা আসলে কর্তা আছেন, বাফুফের কর্তারা আছেন, তাদের ব্যর্থতা যে আপনাকে ধরে রাখতে পারেনি? প্লেয়াররা সবসময় চেষ্টা করে আপু। একটা জিনিস হচ্ছে, আমাদের দেশের ম্যাক্সিমাম প্লেয়াররাই হচ্ছে নিম্ন মধ্যবিত্ত ঘরের। সো একটা জিনিস হয় কি, যে আমরা ইনজুরিতে পড়ার পরে, তারপরে কোনো সমস্যা হওয়ার পরে যে আমাদের ফ্যামিলি থেকে সেই সাপোর্টটা দিবে, আমরা আবার ওখান থেকে স্ট্রংলি কাম ব্যাক করবো, সেটা অ্যাকচুয়ালি হয়ে ওঠে না। সো সেই ক্ষেত্রে যদি ফেডারেশন আমাদেরকে হেল্প না করে, তারা যদি আমাদের পাশে না দাঁড়ায়, তাহলে এখানে অ্যাকচুয়ালি কাম ব্যাক করা অনেক টাফ। তো সেটাই হয় অবশ্যই এখানে হতাশার কারণ আমাদের।
আমি বলবো না যে ফ্যামিলির দিক থেকে সাপোর্ট করার মতো মানে কারোই সেই অ্যাবিলিটি নাই কোনো ফ্যামিলির, খুব কমই আছে। সো সেই ক্ষেত্রে যদি ফেডারেশনের কমতি না থাকতো তাহলে প্লেয়াররা হারিয়ে যেত না। অবভিয়াসলি ফেডারেশনের কমতি এখানে আছে, কারণ হচ্ছে একটা প্লেয়ার একটা টুর্নামেন্টে যখন খারাপ কিছু করে একটা ম্যাচে, তার উপর জাজ করে তাকে ন্যাশনাল টিম থেকে বাদ দেয়া, তাকে ক্যাম্পে আবার না ডাকা, এটা এই জায়গাটা যতদিন পরিবর্তন হয় না প্লেয়াররা তো অবভিয়াসলি হতাশ হবে। এই কারণে আসলে আখি, যারা সিরাজ জাহান, স্বপ্না আছেন, সাজেদা আছেন, আসলে সবাইকে আসলে ফুটবল থেকে মুখ ফিরে নিয়েছেন কিনা, এবং আখি তো এখন দেশের বাইরে গিয়ে নিজের মতো আসলে নিজেকে গুছিয়ে রেখেছেন। জাতীয় দলে আসলে এই দ্বিধাদ্বন্দ্বটা থাকে কিনা নারী ফুটবলারদের, বিশেষ করে যে আসলে আমি হয়তো বা 5 বছর সার্ভিস দিয়ে যাচ্ছি জাতীয় দলে, এরপর আসলে আমার ভবিষ্যৎটা কোথায় গিয়ে থামবে, আমি এরপরে গিয়ে কি করব। যদিও আসলে আমরা দেখেছি যে সম্প্রতি সঞ্জিদা একটা তার কোচিং করাচ্ছেন, যে আসলে সি লাইসেন্সিং এর জন্য মনে হয় তিনি কোর্স করেছেন, বা আপনিও করেছেন। এই সুযোগটা তো আসলে সব নারীরা পায় না, সেই ক্ষেত্রে আসলে তাদের ভবিষ্যৎ নিয়েও তো আসলে তারা দ্বিধাদ্বন্দ্বে থাকে। হ্যাঁ দেখেন, ফুটবলকে নিয়ে আমরা যেমন এখন স্বপ্ন দেখতেছি বাংলাদেশে ফুটবলকে নিয়ে, বয়েজ গার্লস বোথ, সেই জায়গাটা থেকে বলবো যে যদি একটা পর্যায়ে এসে দেখি যে ফুটবলে আসলেই কোনো ভবিষ্যৎ নাই, তখন কিন্তু হতাশাতারই কাজ করে। কারণ হচ্ছে হ্যাঁ, একটা বয়স, একটা এইজ পর্যন্ত আমরা সার্ভিস দিতে পারবো, এটা তো অনেস্ট, বাট এরপরে আমরা চাইলেও পারবো না। কিন্তু সেই জায়গাটাও যদি তার আগে স্টপ হয়ে যায় তাহলে এটা আমাদের জন্য অনেক বড় হতাশাতার কারণ। আর এটা হয়ে আসতেছে, এটা মানে এই জায়গাটা থেকে কোনো চেঞ্জেস আসতেছে না। আমরা চাই যে এই জায়গাগুলোতে চেঞ্জেস আসুক। আমি বলবো যে যাদের এখনো অ্যাবিলিটি আছে দেশকে কিছু দেওয়ার, পারফর্ম করার, অন্ততপক্ষে তাদেরকে নিয়ে চিন্তা করা উচিত। দেখেন, মেয়েদের ন্যাশনাল টিম টুর্নামেন্ট ছাড়া কিন্তু আর কোনো খেলাধুলা সেরকম থাকে না। সো এখানে লিগগুলোও স্টপ। তো এই প্লেয়ারগুলো যারা একবার ন্যাশনাল টিম থেকে চলে যাচ্ছে কোনো কারণে, তারা আবার কামব্যাক করার সুযোগ পাচ্ছে না, কারণ হচ্ছে সেই প্ল্যাটফর্ম নাই। তারা কোথায় পারফর্ম করবে? লিগে আরও অন্যান্য টুর্নামেন্টের ব্যবস্থা করতে পারে, বাট ওই জায়গাটা তো করে দেওয়া হয়নি বাংলাদেশ নারী ফুটবলারদেরকে। সো সেই জায়গা থেকে তারা অবশ্যই হতাশ, এবং মুখ ফিরে তো নিবেই ফুটবল থেকে। যেখানে ভবিষ্যৎ থাকবে না, কেউ সেখানে পড়ে থাকবে না। আপনি শ্রম দিয়ে যাবেন, কষ্ট করে যাবেন, দিন শেষে আপনি চাইবেন যে আপনি একটা ভালো ফল পান, এখান থেকে কিছু আর্ন করেন। অবভিয়াসলি টাকা একটা ম্যাটার করে সব কিছুর পিছনে। আপনার স্বপ্ন থাক, আপনার যত বড় স্বপ্ন থাক, আপনি স্বপ্ন পূরণ করবেন, কিন্তু তার পিছনে একটা কারণও থাকে যে আমি এই স্বপ্ন পূরণের মাধ্যমে আমি আমার ফ্যামিলিকে সাপোর্ট করতেছি, নিজে এস্টাবলিশ হচ্ছি। সেটা কিন্তু আপনাকে টাকা ছাড়া কোনো কিছু করতে পারবে না। দিন শেষে যদি আমরা এখান থেকে আর্ন না করতে পারি, তো আমরা একসময় ঘুরে দাঁড়াবো, আমাদের চিন্তা ভাবনা অন্যদিকে চলে যাবে, এটাই স্বাভাবিক। মানে আগে তো আপনাদের নারী ফুটবলারদের সাথে চুক্তিবদ্ধ ছিল না, একটা সম্মানী, এখনো যেটা দেওয়া হয় এটা সম্মানী ভাতাই বলা যায়। সেই জায়গায় এটাও দেখা যায় মাঝে মধ্যে অনিয়মিত হয়ে যায়। বেশ ফুটবলারদের মুখে আমরা শুনে থাকি, বিশেষ করে যখন অনূর্ধ্ব 20 সাফ চ্যাম্পিয়নটা আসলে বাংলাদেশ জিতলো, ব্যাক টু ব্যাক এশিয়ান কাপ বাছাই পর্ব ছিল, সব কিছু মিলে সাগরিকা একটা তিনি আসলে আমাদের কাছে অভিযোগ করেছিলেন যে তিনি এই যে একটা চাপের মধ্যে থাকতে হয়, যে হ্যাঁ, পরিবারকে আমি যদি আমার পকেট মানি নিজে আসলে ম্যানেজ করতে পারি এবং সেটার ঊর্ধ্বে গিয়ে কিছু সাহায্য পাঠাতে পারি পরিবারের জন্য, এটা তো অনেকটা আসলে একজন নারীর জন্য অনেক বিশেষ কিছু। সেই জায়গাতে আসলে সেই চাপটা নিয়ে অনেক ফুটবলারকে মাঠে খেলতে হয়। সেই চাপটাকে আসলে বাফুফে মানে ওইটাকে একটু আসলে চাপটা কমাতে পারে না? বাফুফে তো ইচ্ছা করলে আসলে পারে, যেহেতু এখন নারী ফুটবলের অগ্রযাত্রায় বেশ স্পন্সরশিপ যদি বলি যে অনেক আসছে, অনেক পরিবর্তন হয়েছে, সেই জায়গাটাতে বাফুফের আসলে অনীহা দেখছেন কিনা? দেখেন, এটা হচ্ছে আজ থেকে না, অনেক আগে থেকে। এখানে আপনাকে আবার একটু থামাতে হচ্ছে, ছোট্ট একটা বিরতির পর ফিরছি। দর্শক, নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরছি একটু পরে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে শুরু করে ক্লাব পর্যায়ে আসলে নারীরা ঠিকভাবে নিজেদের অধিকার বা যেটাই বলি না কেন সেটা আসলে নিশ্চিত করতে পারছে কিনা ফেডারেশনগুলো, আর সেই তদারকিতে এনএসসি নিজেদের কাজটা সুষ্ঠুভাবে করতে পারছে কিনা, সবকিছু নিয়ে আলোচনা করছিলাম মিসরাত জাহান মৌসুমী, যিনি একসময় বাংলাদেশ ফুটবল দলে খেলেছেন। মৌসুমী, আপনার সাথে কথা হচ্ছিল যে আসলে ক্লাব বা বাফুফে আসলে সব জায়গায় নারীদের যে সুষ্ঠু চাওয়া পাওয়া সবসময় সম্পন্ন করা যায় না, বা তাদেরও আসলে কিছু ল্যাকিংস থেকে যায়। এই ক্ষেত্রে বিশেষ করে আমরা দেখেছি যে যৌন নিপীড়নের অভিযোগে সম্প্রতি বেশ কণ্ঠস্বর তুলেছে, ঊর্ধ্বমুখী হয়েছে নারী অ্যাথলেটদের, বিশেষ করে ক্রিকেট, শুটিং যারা আছেন, শুটিং ফেডারেশনের শুটাররা যারা আছেন।
এই নিয়ে কিন্তু সম্প্রতি 12 নভেম্বর একটি কমিটি গঠন করতে বলা হয়েছিল এনএসসির পক্ষ থেকে সবগুলো ফেডারেশনকে। 51টি ফেডারেশন এবং অ্যাসোসিয়েশন আছে, তবে মাত্র 60টি, হাতে গোনা 60টি ফেডারেশন আসলে তাদের ফুলফিল করতে পেরেছে তাদের এই চাওয়াটা। এখানে কিন্তু বাফুফেও নেই। বাফুফেকেই মনে হয় কিনা আসলে প্রতিবারই নিজেদের যে আধিপত্যটা এখন যেভাবে আসলে মানে চলছে, বাংলাদেশের ফুটবলে দাপট দেখে চলছে, সেই ক্ষমতার আসলে অপব্যবহার তারা করছে, যে কারণে আসলে এনএসসির যেই আসলে বিধানটা বা যে নির্দেশনা সেটাও অমান্য করেছে। এখানে তারা দাপট দেখাচ্ছে কিনা আমি জানি না, বাট হ্যাঁ এই ব্যাপারটা অনেক খারাপ লাগার জিনিস। কারণ হচ্ছে আমি কয়েক বছর আগে ইন্ডিয়াতে একটা মুভি দেখেছি এবং সেখানেই দেখছি এই ব্যাপারগুলো, যে মেয়েরা সেখানে যৌন নির্যাতনের শিকার হচ্ছে, এগুলো হয়ে যাচ্ছে ন্যাশনাল টিমে। যখনই জাহানারা আলমের এই নিউজটা দেখলাম কয়েকদিন আগে, তখনই ভিতরটা একটু কেঁপে উঠলো, কেমন খারাপ লাগা কাজ করতেছিল যে এটা বাংলাদেশে অ্যাথলেটসেও হচ্ছে। বাট এই দিক থেকে বলবো যে আলহামদুলিল্লাহ আমি যতদিন ছিলাম বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিমে এই জিনিসের শিকার হয়নি। এদিক থেকে আমার মনে হয়েছিল যে আমরা সেভ ছিলাম, সেভ আসি। সো বাট হ্যাঁ, যেটা রুলস করেছে আই থিঙ্ক এটা মানা উচিত। এটা তো ভালোর জন্যই, কারণ হচ্ছে এখানে মেয়েদের সেফটির ব্যাপার, এখানে প্লেয়ারদের সম্মানের ব্যাপার। সো এটাকে মানা উচিত। বাকিটা তো আমি জানি না। যখন ফেডারেশন আসলে মানছে না এই নির্দেশনা, সেখানে ক্লাবগুলো আসলে কিভাবে নিজেদের ওই জায়গাটা সংরক্ষণ করতে পারবে বা ফুটবলারদের মানে নিশ্চয়তা দিতে পারবে? বিশেষ করে যখন ডিসেম্বরে নারী লীগ শুরু হবে, আমরা শুনেছি যে জেলার থেকে কয়েকটি ক্লাব উঠে এসেছে, কয়েকটি ক্লাব এবার রেজিস্ট্রেশন করেছে নারী লীগের জন্য। সেক্ষেত্রে ওই জায়গাটাতে কি নারীদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে মনে হচ্ছে? অ্যাকচুয়ালি ফেডারেশন যখন কোনো কিছুর জন্য অ্যাকশন নিবে, উদ্যোগ গ্রহণ করবে, তখন ডিস্ট্রিক্টগুলোও সতর্ক হবে। তো আমার মনে হয় যে এটা যেহেতু পজিটিভ দিক হবে, সেটা উদ্যোগটা গ্রহণ করা উচিত। এবং অবভিয়াসলি যদি ফেডারেশন না নেয় তাহলে তো লোকাল মানে বড় ক্লাবগুলোতেই অনেক সময় এরকম হয়তো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে, লোকালগুলোতে আরও বেশি। সো এটা ইফেক্ট পড়বে কতটা জানি না, বাট পড়তে পারে, সম্ভাবনা তো অবভিয়াসলি আছে। মৌসুমী, কথা হচ্ছিল বাংলাদেশ নারী ফুটবল দল নিয়ে, বিশেষ করে যখন তাদের এই অগ্রযাত্রার সময় আপনি জাতীয় দলে ছিলেন, জাতীয় দল থেকে বয়সভিত্তিক দল সব মিলিয়ে আসলে 10 বছর একটা সময় কাটিয়েছেন বাংলাদেশ ফুটবলের সাথে। সেই ফুটবলের সময় যখন আপনি বাংলাদেশ নিজেদের সাফল্যটা আসলে তারা পেয়ে গেছে, দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠদের মুকুট পড়েছে 2022 সালে, তার আগে কিন্তু আপনি জাতীয় দল থেকে সরে গিয়েছেন, সেটা যে কারণেই হোক না কেন। তারপর আসলে ওই জায়গাটাতে আসলে নিজেদের মানে মিস করেন কিনা? বিশেষ করে টানা দুবার সাফের চ্যাম্পিয়ন এবং এশিয়ান কাপ বাছাই পর্ব উত্তরে আমরা গিয়েছি মূল পর্বে, এবং বিশেষ করে বেশি আপনার নিশ্চয়ই ভালো লেগেছে যে যখন 74 ধাপ এগিয়ে থাকা মিয়ানমারকে আমরা আসলে বধ করে আমরা আমাদের জায়গাটা আসলে নিশ্চিত করতে পেরেছে। এবং সামনে আমাদের দুটো ত্রিদেশীয় টুর্নামেন্ট আছে মালয়েশিয়া এবং আজারবাইজানের সাথে। সেই জায়গায় আসলে মনে হয় কিনা যে আমাদের কম্পিটিশন হিসেবে বা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ হিসেবে যখন আমরা অস্ট্রেলিয়া মার্চে যাব, সেই জায়গায় এই দলগুলো আসলে যথেষ্ট তাদের সাথে প্রতিযোগিতা করে? নিজের খারাপ লাগাটা প্রথমে বলি যে এটা তো অ্যাজ এ ফুটবলার আমাদের ড্রিম থাকে সবসময়। সো ন্যাশনাল টিম থেকে যে ওয়ার্ল্ড কাপ খেলবো, এটা বাংলাদেশের হয়ে অনেক বড় একটা স্বপ্ন। তো সেটা ধরা ছোঁয়ার বাহিরে ছিল, কিন্তু যেটা সামর্থ্যে ছিল যে হ্যাঁ অ্যাটলিস্ট সাব চ্যাম্পিয়ন হবে, সেই টিমে থাকবো, সেটা পারিনি। অনেক খারাপ লাগছে, টিমে থাকতে পারিনি, খারাপ লাগা কাজ করেছে, এখনও করে। যে সুযোগ হয়তো ছিল কিন্তু ধরা ছোঁয়ার বাইরে চলে গেল। মিস করেছি জায়গাগুলোতে থেকে, ফিল করছি যে নিজে টিমে নাই, তারপরও নিজেকে ওখানে ফিল করছি। বাট অ্যাটলিস্ট ভালো লাগছে যে দেখে যেতে পারলাম যে বাংলাদেশ ফুটবল ইন্ডিয়ার মতন টিমকে যেখানে ভয় পাইতো, কাঁপতো, তাদেরকেও টপকায়া বাংলাদেশ সাব চ্যাম্পিয়ন হয়েছে। সো এটা অনেক বেশি গর্বের। আমি খারাপ লাগলেও ভালো লাগা কাজ করে যে অ্যাজ এ ফুটবলার প্রাউড ফিল হয়। তারপর এখন তো মেয়েরা এশিয়ান কাপ কোয়ালিফাই করছে, এটা অ্যাকচুয়ালি নিজে না থাকলেও
ভালো লাগে ব্যাপারগুলো। ফুটবলের সঙ্গে কোনো কিছু ভালো কিছু হলে এটা নিজের মধ্যে ফিল হয়, জানি না কেন ভিতর থেকে। সামনে তাদের আরো বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে 2026 মার্চ অস্ট্রেলিয়া মিশন। তার আগে আমরা একটু দেখে নিতে চাই যে তারা কিন্তু ঘরের মাটিতে ত্রিদেশীয় কাপে আসলে লড়বে মালয়েশিয়া এবং আজারবাইজান, যাদের সাথে ব্যবধানটা যদি একটু বলি যে আজারবাইজানের সাথে কিন্তু 30 ব্যবধান আছে ফিফা র্যাঙ্কিংয়ে, আর মালয়েশিয়ার সাথে 12 ব্যবধান। এই যে কোচ কিন্তু বারংবারই বলছিলেন যে মালয়েশিয়ার সাথে তাদের আসলে খেলে প্রস্তুতি নেওয়ার কিছু নেই। হ্যাঁ, তারপরে আসলে আমরা দেশ পাচ্ছিলাম না বা সময় পাচ্ছিলাম না। একবার আমি প্রেস কনফারেন্সে আমি একটু শেয়ার করি, সেটা হচ্ছে প্রেস কনফারেন্সে গিয়ে মাহফুজ আক্তার কিরণের প্রশ্ন করেছিলাম, যিনি নারিংয়ের চেয়ারম্যান ছিলেন, যে আসলে আমরা র্যাঙ্কিংয়ে এত ধাপ এগিয়ে যাচ্ছি, এত উন্নতি করছি, তারপরে আসলে আমরা দেশ পাচ্ছি না কেন, বা কোনো দেশ অস্ট্রেলিয়া বা জার্মানি বা কোনো ভালো মানের দল আমাদের সাথে কেন খেলতে চাচ্ছে না এখনো। তিনি আসলে কোনো বিতর্কে যেতে চায়নি, একেবারে তিনি বিষয়টাকে বলেছে সরাসরি সমঝোতার মাধ্যমে যদি কোনো দেশের সাথে আসলে খেলতে চান বা আসলে তারা আগ্রহ প্রকাশ করেন আমরা রিকোয়েস্ট করার পর, সেক্ষেত্রে তারা আসলে যাবে। এটার কি কারণ মনে হয় যে আসলে কোনো মানে ভালো মানের যদি কোনো খেলোয়াড় বা ভালো মানের দেশ কেন আমাদের সাথে এখনো খেলতে পারছে না বা চাচ্ছে না? দেখেন, পাচ্ছে না সেটা একটা ব্যাপার, যে সুযোগ করে দেওয়া হচ্ছে না, হয়তো বা সুযোগ পাচ্ছে না, কিন্তু খেলতে চাচ্ছে না সেটা হলাম তাদের ব্যাপার, সেটা নিয়ে আমি কথা বলতে চাই না। যদি তারা না খেলতে চায়, জানি হয়তো কারণ হয় কি যে সবাই ইন্টারন্যাশনাল যারা প্লেয়ার তারা কম্পিটিটিভ হিসেবে তাদের সঙ্গেই খেলতে চায়, যাদের সঙ্গে তারা স্ট্রং, যাদের থেকে যে তাদের সঙ্গে খেললে আমরা আমাদের র্যাঙ্কিংসগুলো বুঝতে পারবো, সেই জায়গাগুলোতে কাজ করতে পারবো, এটা একটা ব্যাপার হতে পারে। কিন্তু সুযোগ করে দেওয়ার জায়গাটা এটা তো ফেডারেশনকে দেখতে হবে, তারা চেষ্টা করলে অবশ্যই পারবে, কারণ অন্যান্য দেশগুলো তো করে যে কোনো বড় বড় টুর্নামেন্টের আগে তারা ফ্রেন্ডলি ম্যাচের ব্যবস্থা করে। সো এই ক্ষেত্রে হয়তো ফেডারেশনের ল্যাকিংস থাকবে। এটা আপনি বলছেন যে মানে অন্য দেশগুলো স্ট্রং দলের সাথে খেলে নিজেদের প্রস্তুতি সারবে। আপনি কি মনে করেন যে আসলে এশিয়ান কাপ বাছাই পর্বে যখন ব্যাক টু ব্যাক আমরা সাফ জয় করছি, বয়স ভিত্তিক জাতীয় দল, এবং এশিয়ান কাপ বাছাই পর্বের খেলে আমরা দুর্দান্ত খেলেছি নিশ্চিতভাবে বলা যায়, এবং মূল পর্বও নিশ্চিত করেছি, এরপরে আসলে আমাদেরকে দুর্বল দল কি এখনো, মানে বাংলাদেশ ফুটবল দলকে এখনো দুর্বল দল বলবেন? অবশ্যই আমি বাংলাদেশ টিমকে দুর্বল টিম বলছি না, এটা আমি বলছি যে আমি যেহেতু ছোট একটা স্কুলে জব করতেছি, আমি যখন কোন টুর্নামেন্ট খেলতে যাই আমার স্যারের সঙ্গে কথা বলি, উনি বলে যে একটা স্ট্রং টিমের সঙ্গে খেলে তারপরে যাও, তাহলে এটা তোমার জন্য বেটার হবে, এখানে তুমি তোমার উইকনেসগুলো ধরতে পারবে। এটা একটা কারণ, আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি। বাট অবশ্যই আমি বাংলাদেশ টিমকে ছোট করে দেখছি না। বাট হ্যাঁ, আমি তো বললাম যে এখানে তারা খেলতে চাচ্ছে না সেটা একটা ব্যাপার, আর খেলার সুযোগ করে দিচ্ছে না ফেডারেশন, এটা একটা ব্যাপার। সো এখানে আপনাকে দেখতে হবে যে তারা কতটা ব্যবস্থা করতে পারলো। অবশ্যই ফেডারেশন চাইলে কোনো একটা ওয়ে বন্ধ হয়ে গেলে আরও অনেক ওয়ে আছে, সেইখানে তারা ট্রাই করতে পারে। অবভিয়াসলি কোনো স্ট্রং টিমের সঙ্গে মেয়েদেরকে খেলানো উচিত, কারণ ম্যাচের আগে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট যে আপনি ফুল প্রিপেয়ার্ড, কতটুকু প্রিপেয়ার্ড হতে পারলেন একটা ম্যাচের মাধ্যমে বোঝা যায়। যেটা দেখেন এই যে বাংলাদেশ ন্যাশনাল ছেলেদের টিমে যেটা হলো, যে তারা নেপালের সঙ্গে একটা ম্যাচ খেললো তাদের সমপরিমাণ একটা টিমের সঙ্গে, তারপরে কিন্তু তাদের ল্যাকিং যে ভুলগুলো তারা করলো, এটাই কিন্তু তারা ইন্ডিয়ার দিনে করলো না, তার মানে তারা বেনিফিট হইলো। তো এই সুযোগটা যেহেতু ছেলেদেরকে দেওয়া হচ্ছে, ওদের ফ্রেন্ডলি ম্যাচে অনেক বেশি সুযোগ করে দেওয়া হচ্ছে, এটা যদি মেয়েদেরকে করে দেওয়া হয় এটা ওদের জন্য ভালো হবে। আর এখন এশিয়ান কাপে অবশ্যই ওয়ার্ল্ড টপ প্লেয়াররাই আসবে, সো এদের সঙ্গে খেলতে গেলে অবশ্যই ভালো ভালো কান্ট্রির সঙ্গে এদের চায়না, নর্থ কোরিয়া এবং উজবেকিস্তান আছে, বেশ স্ট্রং টিম, আসলে র্যাঙ্কিং এ বেশ মানে বেশ উপরের দিকে আছেন তারা, একেবারে 16 নাম্বার, এবং যদি বলি 94, 52 এবং 88 একটা ব্যবধান আসলে তাদের সাথে আমাদের রয়েছে। সেক্ষেত্রে আসলে মনে হয় কিনা পিটার বাটলার, যিনি আসলে বর্তমানে দায়িত্বে আছেন 2024 সাল থেকে এই দলটাকে দায়িত্ব সামলাচ্ছেন, অনেক বিতর্ক রয়েছে তার জন্য বিরুদ্ধে, এবং তিনি মানে বিরুদ্ধে গিয়েও প্লেয়ারদের বিরুদ্ধে গিয়েও একটা দল আসলে এস্টাবলিশ করেছে।
সেই দলটা, তার হাত ধরে যে দলটা আসলে তৈরি হয়েছে, সেই দলটা আসলে এরকম আমরা যদি একটু দেখি যে 2024 সালে তিনি কিন্তু নারীদের যে সাফ চ্যাম্পিয়ন তার কোচ ছিলেন, এবং আমরা বয়সভিত্তিক যে অনূর্ধ্ব-20 ঘরের মাটিতে হয়েছিল সেটারও তিনি কোচিং করিয়েছিলেন। বিগত সময়ে তিনি আসলে জাতীয় দলটাকে নিয়ে বেশি ফোকাস করেছিলেন, তবে তার শুরুটা কিন্তু হয়েছিল এলিট একাডেমি, বা তার পারফরমেন্স দেখে তিনি মাহফুজ আক্তার কিরণ কিন্তু তাকে নারী ফুটবল দলের দায়িত্ব দেওয়া হয়েছিল। আপনি তো ছিলেন ছোটন ভাইয়ের অধীনে করেছেন, কি মনে হয় আসলে কোন কোচ সবচেয়ে বেশি সেরা আপনার চোখে? দেখেন, আমি কম্পেয়ারটা করতে যাব না। আমি যখন ছিলাম অবভিয়াসলি ছোটন স্যার তার সর্বোচ্চ দিছেন, এবং অবভিয়াসলি উনি একজন ভালো মানের কোচ, এবং উনি আমাদের কখনো মাঠের বাইরে যেমন বাবার মতো ট্রিট করছেন, ওনার ওরকম কোচ বাংলাদেশে আই থিঙ্ক খুব কম পাওয়া যাবে ন্যাশনাল টিমের জন্য। আমি পিটার বাটলার সঙ্গে কাজ করিনি, আমার কোনো পলিশ সময় ছিলেন, তখন গোলাম রব্বানী ছোটন এবং পলিশ একসাথে কাজ করেছেন টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে। সো আমি যেহেতু তার সম্বন্ধে জানি না, পিটার বাটার সম্বন্ধে আমি বলতে পারবো না যে তার কোচিং ডিরেকশন কেমন, তার ক্যারিয়ারের কোনো কিছু আমার জানা নাই, আমি যেহেতু তার কাছে পাইনি। বাট ছোটন স্যার অনেক চেষ্টা করছেন, আমাদের সঙ্গে একদম প্রথম থেকে ছিলেন। আমরা সবসময় বলেছিলাম যে আমাদের নারী ফুটবলের একটা প্লাস পয়েন্ট হচ্ছে যে আমরা একই কোচের আন্ডারে এতদিন ছিলাম। এটা কিন্তু ভালো যে কোচ আসলে তার ট্যাকটিক চেঞ্জ হয়, আরও অনেক কিছু টেকনিক্যাল বিষয়গুলো চেঞ্জ হয়, আর আমরা একই কোচের আন্ডারে করাতে আমাদের সেই জিনিসটা একই রকম ছিল। আমরা আমাদের জায়গা থেকে ডে বাই ডে জাস্ট ডেভেলপই করে গেছি। এটা বাংলাদেশ দেখছে যে খারাপ কিছু তো হয়নি। এখন বাংলাদেশ রেজাল্ট পাচ্ছে, এটার পিছনে কিন্তু শুধু একজন কোচের অবদান না অবভিয়াসলি, কারণ এই প্লেয়ারগুলোকে তো আরও আগে থেকে তৈরি করা হয়েছে। এখন হ্যাঁ অবভিয়াসলি যে উনি ভালো কাজ করতেছে, নাহলে তো রেজাল্ট আসতো না অবভিয়াসলি। আমরা বিগত সময় দেখেছি আসলে যদি যুদ্ধের পর থেকে বাংলাদেশ নারী ফুটবল দলের সাথে যারাই আসলে যুক্ত হয়েছেন সবাই পুরুষ ছিলেন। নারী ফুটবলারদের সাথে কি মনে হয় কিনা নারী কোচ দরকার, এবং আপনিও আসলে সি লাইসেন্সিং করেছেন, আপনার আসলে একটা সুযোগ, আপনি একটা এক্সপেকটেশন রাখেন বাফুফের যারা কর্মকর্তা আছেন, সেই জায়গাটা আসলে আপনার এক্সপেকটেশন আছে কিনা কখনো ভবিষ্যতে কোচ হিসেবে দেখা যাবে? আমরা বেসিক্যালি যারা প্লেয়ার তাদের স্বপ্নই থাকে যে আমরা একটা সময় পর্যন্ত আমাদের ক্যারিয়ারকে ফুটবল হিসেবে দেখবো, তারপরে গিয়ে হয়তো আমরা কোচ হব কিংবা কোনো একাডেমিতে প্রশিক্ষণ করবো, এটাই আমাদের স্বপ্ন। অবভিয়াসলি আমারও এটাই স্বপ্ন যে এমনিও নারী কোচ দরকার কিনা নারী ফুটবলে। কারণ হচ্ছে দেখেন, প্রত্যেকটা টিমে আমার মনে হয় মেয়ে টিমে একটা মেয়ে কোচ থাকা উচিত, কারণ মেয়েদের অনেক সমস্যা থাকে। মেয়েরা আমাদের সহকারী কোচ আছে, তবে প্রধান কোচের ভূমিকায় নারী কোনো কোচ দেখতে চান কিনা? অবশ্যই যাব, আমি চাই যে কেন নয়, অন্যান্য কান্ট্রিগুলোতে যেহেতু আছে, মালদ্বীপে যেমন জাপানের একজন কোচ ছিল, উনি তো হেড কোচ ছিল। মেয়ে বাংলাদেশেও আমি দেখতে চাই যে অ্যাকচুয়ালি ন্যাশনাল টিমে না হোক, ক্লাবগুলোতে অ্যাটলিস্ট, কিন্তু এটাও তো খুব কম সুযোগ দেওয়া হচ্ছে। আলটিমেটলি হচ্ছে মেয়ে ফুটবলারদের ভবিষ্যৎ কি, তারা একটা পর খেলা শেষ করে তারা তো চাইবে যে আমি কোনো একটা ক্লাবে কোচিং করাই, ফুটবলকে নিয়ে কাজ করি, কিন্তু সেই প্ল্যাটফর্ম তো নাই বাংলাদেশে, ক্লাবগুলোতেই নাই। এখানে যদি সুযোগ দেওয়া হয় মেয়েদেরকে, তাহলে তারাও তাদের কর্মের জায়গাটা নিশ্চিত করতে পারবে এবং ফুটবলকে নিয়ে বাকিরাও চিন্তা করবে আর কি। মিশা জান মৌসুমী, এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, নিতে হচ্ছে ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। আচ্ছা, আমরা একটু কথা বলতে চাই যে আজ প্রিমিয়ার লিগ বা বড় কোনো দলের সাথে খেলা না হলেও যুবাদের কিন্তু আজ খেলা আছে বিশ্বকাপের, অনূর্ধ্ব-17 বিশ্বকাপে আজ কার সাথে কে মুখোমুখি হবে সেটা একবার একটু দেখে নিতে চাই। আজ যদি দেখি, অস্ট্রিয়া জাপানের বিপক্ষে মুখোমুখি হবে ইতালি, বুর্কিনা ফাসো এবং পর্তুগাল, যারা আসলে ক্রিস্টিয়ানো রোনালদোর যারা ছোট আছেন, জুনিয়র আছেন, তারা মুখোমুখি হবে সুইজারল্যান্ডের, এবং মরক্কোর সাথে ব্রাজিলের লড়াই হবে আজ। যদি একটু বলতে চাই যে ইউরোপীয় অঞ্চলের বাছাই পর্ব কিন্তু এখনও সময় বাকি আছে, তবে কাল সুইজারল্যান্ডের জুরিখে, যেটা আসলে ফিফার যে মূল কার্যালয়, সেখানে কিন্তু ড্র অনুষ্ঠিত হয়েছে, এবং ড্রতে আমরা কিন্তু দেখতে পেরেছি আসলে কে কার মুখোমুখি হবে। আন্তঃমহাদেশীয় এবং ইউরোপীয় অঞ্চলের বাছাইয়ের যে প্লে অফ, সেখানে কিন্তু আমরা দেখছি ইতালি, নর্দার্ন আয়ারল্যান্ড, ওয়েলস, বসনিয়া হার্জেগোভিনা,
এই যে এই দুই দলের গ্রুপ পর্বের যেই দলের আসলে মুখোমুখি হবে, এই দুই দলের মুখোমুখির পর সেমিফাইনালের আগে কিন্তু আমরা দেখব যে একটা কঠিন চ্যালেঞ্জে অপেক্ষা করছে। কারণ বিগত সময়ে আমরা দেখেছি যে 2018 এবং 22 সালে কিন্তু প্লে অফ থেকে আসলে বাদ পড়তে হয়েছে ইতালিকে, যে কারণে আসলে এবার বলা হচ্ছে এটা কঠিন চ্যালেঞ্জ। কারণ ইউরোপ অঞ্চলের এই বাছাই প্লে অফে কিন্তু প্রথম ধাপে নর্দার্ন আয়ারল্যান্ডকে যদি আসলে তারা পাশ করে যায় সেই পরীক্ষায়, সেই ক্ষেত্রে দ্বিতীয় সেমিতে বা দ্বিতীয় প্লে অফে যখন ওয়েলস এবং বসনিয়া হার্জেগোভিনার লড়াই হবে, সেই দল থেকে ওই দলের বিপক্ষে আসলে এই দুই দলের একটি লড়াই হবে। সেই লড়াই থেকে যেই দল বিজয়ী হবে তিনি বা তারা সেই দলটি আসলে কিন্তু বিশ্বকাপের সরাসরি টিকিট পাবে। সেক্ষেত্রে আসলে আমরা দেখতেই পাচ্ছি যে ইতালি কিন্তু বেশ তারা এই বিগত সময়ে যতবার আসলে নিজেদেরকে আসলে দেখতে চেয়েছিল সেখানে কিন্তু আসলে তারা পূরণ করতে পারেনি, যে কারণে এইবার কিন্তু আজ বেশ আমরা পরেরটা যদি একটু দেখতে চাই যে আন্তর্দেশীয় টুর্নামেন্টও কিন্তু রয়েছে। ইউরোপ অঞ্চলের প্লে অফে কিন্তু আরেক দুইটা দেশ আছে, ইউক্রেন এবং সুইডেন এবং পোল্যান্ড আলবেনিয়া। এই দুই দল কিন্তু প্লে অফের বি গ্রুপে রয়েছে, তাদের মুখোমুখিও কিন্তু আসলে গুরুত্বপূর্ণ। এরপরে যদি আরেকটা দেশের দেখতে চাই, তুরস্ক রোমানিয়া আছে এবং স্লোভাকিয়া কসোভো। দর্শক বলে রাখতে চাই এই ম্যাচগুলোর ড্র গতকাল অনুষ্ঠিত হয়েছে, তবে ম্যাচগুলো কিন্তু অনুষ্ঠিত হবে মার্চ মাসে, মানে আগামী বছরের মার্চ মাসের তাদের এই লড়াই আসলে লড়তে হবে। এবং ডি অফে যারা আছে প্লে অফে ডেনমার্ক, নর্থ মেসিডোনিয়া, চেক রিপাবলিক এবং রিপাবলিক অফ আয়ারল্যান্ড। আমরা যদি একটু বলি যে 2022 সালে কিন্তু নর্থ মেসিডোনিয়ার বিপক্ষে আসলে প্লে অফে ইতালি হেরেছিল, যে কারণে আসলে তাদের ওই বাধাটা পেরিয়ে কিন্তু এবার আসলে নর্দার্ন আয়ারল্যান্ড তাদের মুখোমুখি হয়েছে। আন্তঃমহাদেশীয় প্লে অফের ড্র এবং যেই ইউরোপ অঞ্চলের প্লে অফ আছে, এই দুই দেশ থেকে কিন্তু মোট 6টি দল আসলে বিশ্বকাপের জন্য টিকিট কাটবে। সেক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ হবে এই জ্যামাইকা এবং নিউ ক্যালেডোনিয়ার মধ্যকার প্রথম সেমিফাইনাল থেকেও কিন্তু দ্বিতীয় বিজয়ী দল আসলে ফাইনালের টিকিট পাবে। তো এই ছিল আমাদের যেই মূল খেলাধুলা এবং তথ্যগুলো। দর্শক এই পর্যন্ত ছিল এখন মাঠের আজকের আয়োজন। এখন মাঠে শেষ করছি, নিশ্চয় পরবর্তী আয়োজনের সঙ্গে থাকবেন।